আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ব ফিজিক্যাল সায়েন্সে সেটা হচ্ছে পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। আশা করি তোমরা নোটসগুলো ভালো করে পড়ে নিয়েছো এবং বুঝতে পেরেছো। তো এই চ্যাপ্টারটাতে যেটা বলা হয়েছে যে পরমাণু কি, অণু কি, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে আর রাসায়নিক সমীকরণের কিছু পদ্ধতি সেগুলো জানতে হবে। তো প্রথমে আছে কি চিহ্ন আর সংকেত, যেটা তোমরা ক্লাস 6-এ একবার পড়েছো। যে চিহ্ন কি, যেমন হাইড্রোজেনের চিহ্ন কি এইচ, কার্বনের চিহ্ন কি সি। তাহলে কি কোনো মৌলের পরমাণুকে যেটা দিয়ে আমরা সংক্ষেপে প্রকাশ করি সেটা কি হচ্ছে চিহ্ন। আর সংকেত কি, সংকেত হচ্ছে চিহ্নের সাহায্যে মৌলিক বা যৌগিক পদার্থের একটা অণুকে সংক্ষেপে প্রকাশ করা। যেমন এখানে আমি লিখে দিয়েছি খাদ্য লবণের সংকেত কি NaCl, দুটো চিহ্ন দিয়ে হচ্ছে। যেমন সোডিয়ামের চিহ্ন কি Na আর ক্লোরিনের চিহ্ন কি Cl, তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাদ্য লবণের সংকেত। তেমনি হাইড্রোজেন সালফাইড, তার চিহ্ন কি Hi। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে পরমাণু কি, অণু কি, এগুলো। পরমাণু কাকে বলে? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থ, আমরা আগেই পড়েছি। সেই মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের সমস্ত ধর্মগুলো বজায় থাকে এবং যেগুলি বা যারা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। ঠিক আছে, পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, মনে রাখবে এটা। যেমন অক্সিজেন পরমাণুটা কি O, হাইড্রোজেন পরমাণু কি H, নাইট্রোজেন N। আর অণু কি, অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলের সব ধর্ম বজায় থাকবে একই পরমাণুর মতন, কিন্তু এখানে কি আলাদা আছে, অণু স্বাধীনভাবে থাকতে পারে, যেমন পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না। ঠিক আছে, যেমন অণু কি, দুটো অক্সিজেন পরমাণু মিলে হচ্ছে O2, অক্সিজেন অণু, এভাবেই লিখবে। নাইট্রোজেন যদি বলা হয় তাহলে কি হবে, নাইট্রোজেন অণু N2, এইভাবে। এবার কি, পরমাণুটা কি কি মৌলিক কণা বা কটা মৌলিক কণা দিয়ে গঠিত এবং সেগুলির আধান কি, আধান মানে সেগুলো কেমন, তড়িৎযুক্ত না তড়িৎবিহীন, সেই জিনিসটা। তো কি, পরমাণু হচ্ছে তিনটে মৌলিক কণা নিয়ে গঠিত। এক হচ্ছে প্রোটন, দুই হচ্ছে ইলেকট্রন আর তিন হচ্ছে নিউট্রন। প্রোটন কি, ধনাত্মক আধানযুক্ত। ধনাত্মক মানে আমরা সবসময় প্লাস সাইন দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে লিখব বা এরকমভাবে লিখতে পারি পজিটিভ, পজিটিভের VE প্লাস VE। ইলেকট্রন মৌলিক কণা যেটা আছে সেটা কি হয়, ঋণাত্মক বা নেগেটিভ। আর নিউট্রন নিস্তড়িত, মানে কোনো প্লাস বা মাইনাস, কোনো চার্জই থাকে না। তাহলে কি কি জানলাম আমরা, পরমাণু তিনটে মৌলিক কণা দিয়ে গঠিত, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। প্রোটন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ আর নিউট্রন নিস্তড়িত। মৌলিক অণু কাকে বলে? একই মৌলের এক বা একাধিক পরমাণুর সংযোগে গঠিত অণুকে মৌলিক অণু বলে। মানে কি, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন একসাথে যখন গঠিত হচ্ছে, একটা হাইড্রোজেন পরমাণু আর একটা হাইড্রোজেন পরমাণু একসাথে গঠিত হয়ে তৈরি হয় একটা অণু, যেটার নাম হাইড্রোজেন অণু। তেমনি নাইট্রোজেন, অক্সিজেন, এরকম। আর কি আছে, যৌগিক অণু। যৌগিক অণু কি, দুই বা তার বেশি ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত। ভিন্ন মৌল মানে কি বলবো, এখানে যেমন জল দেখিয়েছি, তাই তো, মানে দুটো হাইড্রোজেন থাকবে আর একটা অক্সিজেন থাকবে, সেটা মিলে এটা একটা আলাদা, এটা একটা আলাদা, দুটো তো একই নয়। দুটো হাইড্রোজেনের পরমাণু আছে আর একটা অক্সিজেনের পরমাণু আছে, এই কটা মিলিয়ে হচ্ছে জল, H2O। আচ্ছা, এবার পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস কি? পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস হচ্ছে যে জায়গাটাতে, পরমাণুর যে জায়গাটাতে বা কেন্দ্রে প্রোটন আর নিউট্রনগুলো একসঙ্গে থাকে। মানে এইটা যদি আমি প্রোটন বলি, আমরা এখনই বললাম যে প্রোটন হচ্ছে পজিটিভ আর নিউট্রন হচ্ছে নেগেটিভ। এটা প্রোটন আর এটা নিউট্রন। কোথায় আছে? এই জায়গাটাতে আছে। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো, নিউক্লিয়াস বা পরমাণু কেন্দ্র। ফিজিক্যাল সায়েন্সের নিউক্লিয়াস আলাদা, লাইফ সায়েন্সের নিউক্লিয়াস কিন্তু আলাদা। এই নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর কেন্দ্র। আচ্ছা, তাহলে যে জায়গাটাতে প্রোটন আর নিউট্রন জোট বেঁধে থাকে সেটা হচ্ছে নিউক্লিয়াস। এবার কক্ষপথ কাকে বলে? এই প্রোটন বা নিউট্রনেরই
পাশে এই প্রোটন বা নিউট্রনেরই পাশে এরকম একটা কক্ষপথ দেখতে পাওয়া যায় যেখানে ইলেকট্রনগুলো থাকছে। তো এই যে এই গোল মতন এই জায়গাটা, সেটাই হচ্ছে কি কক্ষপথ, যেখানে ইলেকট্রনগুলো থাকছে নিউক্লিয়াসের চারিদিকে। আর পারমাণবিক সংখ্যা কি আছে? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকছে। আচ্ছা, আমি যদি সোডিয়াম পরমাণুরই ধরি, এনে পরমাণুর প্রোটন থাকে 11টা, আর নিউট্রন হচ্ছে 12টা থাকে। নিউট্রন হচ্ছে 12টা থাকে। তাহলে প্রোটন আমি এভাবে আঁকি, তাহলে এটা 11টা দেখাচ্ছি, আর নিউট্রন যদি এটা দেখায় নিস্তরিত, এটা 12টা দেখাচ্ছি। ঠিক আছে, এই তাহলে নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকছে, কত সংখ্যক প্রোটন আছে সোডিয়াম পরমাণুতে? সোডিয়াম পরমাণুতে আছে 11টা প্রোটন। তো সেটাকেই বলবো পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। মানে কোনো পরমাণুতে যদি এখানে 13টা থাকতো, 14টা থাকতো, সেটাকেই আমি কিন্তু বলতাম পারমাণবিক সংখ্যা। সবসময় প্রোটনটা ধরবে, প্রোটন পারমাণবিক সংখ্যা পি দুটোই মনে রাখবে, যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যতগুলো থাকে সেই সংখ্যাটাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। এরপরে আছে ভর সংখ্যা কি? কোনো পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন দুটো মিলিয়ে সবসময় মনে রাখবে ভর সংখ্যা হয়। এখানে ভর সংখ্যা কত হবে? 11 + 12 কত হয়? 23। তাহলে সোডিয়ামেরই ভর সংখ্যা কত হচ্ছে? 23। শুধু প্রোটন সংখ্যা যদি বলা হয় সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর কোনো পরমাণুর প্রোটন আর নিউট্রন মিলিয়ে যেটা হচ্ছে সেটাকে বলা হয়, সেই সংখ্যাটাকে বলা হয় ভর সংখ্যা। আর ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যার মধ্যে একটা সম্পর্ক লিখে দিয়েছি, যেটা হচ্ছে কিছুই না, ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আমরা জানি কি পড়লাম এখনই, পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা। তার মানে কি এখানে লেখা আছে পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন। অ্যাকচুয়ালি পারমাণবিক সংখ্যার ভর সংখ্যার মধ্যে যেহেতু সম্পর্ক, তাই ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। ঠিক আছে, এরপরে আছে পারমাণবিকতা কাকে বলে? পারমাণবিকতা মানে কোনো মৌলের একটি অণুতে যত সংখ্যা পরমাণু থাকে। যেমন অক্সিজেনে কটা আছে? 2টো। হাইড্রোজেনে কটা আছে? 2টো। আবার ফসফরাসে কটা আছে? 4টে। তা অক্সিজেন আর হাইড্রোজেনের পারমাণবিকতা কত? 2। ফসফরাসের যতগুলো পরমাণু থাকবে ততগুলোই পারমাণবিকতা মানে 4। এরপরে বইয়ে আছে দেখবে আয়ন কাকে বলে? আয়ন হচ্ছে যখন কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে। এরকম একটা, এখানে প্রোটন আছে ধরো, এখানে নিউট্রন আছে, আর এখানে ইলেকট্রন আছে। সবচেয়ে বাইরের কক্ষ, এটা একটা কক্ষ আর এটা আর একটা কক্ষ। এটা হচ্ছে সব থেকে বাইরের কক্ষ। এবার বাইরের কক্ষ থেকে যদি এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, মানে এটা যদি না থাকে, বা বাইরের কক্ষ থেকে বা অন্য কোনো পরমাণু থেকে আর একটা ইলেকট্রন নিয়ে নেয়, তখন এই পরমাণুটা নিজেই তড়িৎগ্রস্ত কণাতে পরিণত হয়। সেটাকে বলা হয় আয়ন। আয়ন কয় প্রকার? 2 প্রকার, ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়নের ছবিটা এখানে খুব ভালোভাবে এঁকে দিয়েছি, দেখবে যে আগে ক্যাটায়নটা দেখে নাও। যে একটা পরমাণু আছে, যেমন সোডিয়ামের পরমাণুতে দেখো আমি এখানে 11টা প্রোটন দেখিয়েছি, 12টা নিউট্রন দেখিয়েছি। এটা নিউক্লিয়াস হয়ে গেল। এরপরে এখানে আমি ইলেকট্রন দেখিয়েছি, আর এখানে আরেকটা কক্ষে একটা ইলেকট্রন দেখিয়েছি। এই কক্ষ থেকে যদি এই বাইরের কক্ষ থেকে এই ইলেকট্রনটা ও ছেড়ে দেয়, তাহলে এই সোডিয়াম পরমাণুটা কি হয়? 1 2 3 4 5 6 7 8 8 আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 8টা। মানে কি ওর প্রোটন সংখ্যাগুলো বেশি হয়ে যাচ্ছে। ইলেকট্রন তো নেগেটিভ, তো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে প্রোটনটাই বেশি থেকে যাচ্ছে। তাহলে প্রোটন মানে পজিটিভ, তাহলে সে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণায় পরিণত হচ্ছে। তাহলে কি কোনো পরমাণুর যখন এক বা একাধিক, একটা ছেড়েছে, 2টো 3টেও যদি ছাড়ে, তাহলে কি প্রোটন সংখ্যার থেকে ইলেকট্রন সংখ্যাটা কমে যাচ্ছে। মানে নেগেটিভ, ইলেকট্রন তো নেগেটিভটা কমে যাচ্ছে। তাহলে পরমাণুটা কি হচ্ছে? নিজে ধনাত্মক বা পজিটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে। যেমন এই যে এনে থেকে একটা ইলেকট্রন চলে যায়, তাহলে কি হয়? এনে প্লাস হয়ে যায়। সিএ মাইনাস 2টো ইলেকট্রন চলে যাচ্ছে, তাহলে কি সিএ
প্লাস প্লাস বা Ca2+ও লিখতে পারি অ্যালুমিনিয়াম থেকে, 3টে ইলেকট্রন যাচ্ছে মানে কি Al3+, এভাবেই হবে। ঠিক তার উল্টোটাই অ্যানায়ন, মানে কি কোনো পরমাণু যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তখন তার কি ইলেকট্রন সংখ্যাটা বেশি হয়ে যায়, তার ফলে পরমাণুটি কি নেগেটিভ তড়িৎগ্রস্ত কণায় পরিণত হয়। এই যে Cl পরমাণু দিয়ে দেখিয়েছি, Cl পরমাণুতে বাইরের কক্ষে দেখো কটা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7টা। এবার যদি আরও একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে কটা হবে, 8টা। আমি 8টাই এঁকেছি, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। মানে কি তার ইলেকট্রন কি নেগেটিভ, মানে সে বেশি নেগেটিভ আয়নে পরিণত হচ্ছে, নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে যাচ্ছে। এই যে Cl পরমাণু দেখো, এটা কিন্তু Cl- আয়ন, মানে কি অ্যানায়নে পরিণত হলো। সবসময় মনে রাখবে যে ইলেকট্রন দিলে নিজে পরমাণুটি পজিটিভ হবে, আর ইলেকট্রন নিলে নিজে পরমাণুটি নেগেটিভ হবে। এরপরে আছে যোজ্যতা। যোজ্যতাও তোমরা আগে পড়েছো, যে কোনো পরমাণুর যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে সেটাকেই বলা হবে যোজ্যতা। যেমন NH3-তে তোমার নাইট্রোজেনের যোজ্যতা কত, যেহেতু 3টে হাইড্রোজেনের সাথে তাই 3টে যোজ্যতা। NH3-এর নাইট্রোজেনের যোজ্যতা 3 হচ্ছে। আর বইয়ে একটা আছে যে আধান দিয়ে যোজ্যতা নির্ণয়, মানে কি আমি একটা তোমাদেরকে করে দিয়েছি, চার্টটা পাঠিয়েও দিয়েছিলাম, যে নাইট্রেট, হ্যাঁ নাইট্রেটের সংকেত যেমন NO3-, তার আধান চার্জ হচ্ছে, যেমন এখানে কিছু নেই মানে আমি কি বলেছি 1, তাহলে তার যোজ্যতা 1, ঠিক আছে। মূলকের আধানের পরিমাণ প্রাথমিকভাবে ওই মূলকের যোজ্যতা ধরা যেতে পারে, এই জিনিসটা পড়ে নেবে একবার, মানে আধান অনুযায়ী যে যোজ্যতাটা ঠিক করা হচ্ছে। তো সালফেটের কি আছে SO4 2-, তাহলে ওপরের কি আছে 2-, তার আধান কি -2, তাহলে তার যোজ্যতা কি 2। তেমনি এই হাইড্রোক্সাইড OH- কিছু নেই মানে 1, তার যোজ্যতা কি 1, এই জিনিসটাই। এরপরে তোমাদের আছে হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা। পরিবর্তনশীল যোজ্যতা মানে হচ্ছে কিছু কিছু তোমাদের মৌল আছে, সেই মৌলগুলোর যোজ্যতা নির্দিষ্ট নয়, একাধিক যোজ্যতা দেখতে পাওয়া যায়। সে সমস্ত যোজ্যতাটাকে মৌলের পরিবর্তনশীল যোজ্যতা বলে। তো যে সমস্ত যৌগে মৌলের যোজ্যতা কম সেই যৌগে আস যুক্ত হয়, আর যে মৌলের যোজ্যতা অপেক্ষাকৃত বেশি তাকে ইক বলা হচ্ছে। এটা কি না, মানে একই টাইপের যোজ্যতা, যেমন CuCl দেখো আর CuCl2, একটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড, একটা হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড। তাহলে আস মানে কিউপ্রাস, তাহলে কিউপ্রাসের আমি কি বলেছি সবসময় কম হবে আস, তো এই দেখো কিউপ্রাস, তাহলে Cu এর 1 যোজ্যতা। তেমনি কিউপ্রিক মানে ইক অপেক্ষাকৃত যোজ্যতা বেশি, কিউপ্রিক CuCl2 এর যোজ্যতা কিন্তু 2। তেমনি ফেরাস আর ফেরিক, ফেরাস আস মানে কি কম 2, আর ফেরিক ইক মানে 3, ফেরাস আর ফেরিক এই দুটো। আচ্ছা, এরপরে আছে সংকেত লেখার কৌশল, যেটা তোমাদেরকে আগে একবার বলা হয়েছিল ক্লাসে, তোমরা সংকেত লিখেও ছিলে, যে এরকম যেমন অ্যালুমিনিয়ামের যোজ্যতা ধরো 3, পাশে লিখবে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কি +3, কিন্তু সংকেত লেখার সময় মনে রাখবে কোনো সময় মাইনাস প্লাস এগুলো দেওয়া হয়। তো অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে এখানে 3, আর ও এর যোজ্যতা কি 2। এবার আমরা ক্রস করবো এইভাবে, মানে Al এর 2 হয়ে যাবে, ও এর 3, মানে কি Al2O3 লিখবো। ঠিক তেমনভাবে NH4 মানে অ্যামোনিয়াম সালফেট, NH4SO4 2-, তো NH4 লিখলাম, তার যোজ্যতা কি 1, আর SO4 2 এর মাইনাসের যোজ্যতা কি জানি 2, তাহলে কি অতএব অ্যালুমিনিয়ামের সংকেত এই যে এরকম হবে NH4 2SO4 কিছু নেই মানে SO4 শুধু, এইভাবেই লিখবে। যেমন মিথেনের কার্বনের যোজ্যতা আমি জানি 4, এই হাইড্রোজেনের যোজ্যতা জানি 1, তাহলে CH4, এই যে C1H4, এরকম তো লেখে না, 1 লেখার দরকার পড়ে না, তাই CH4। এভাবে প্রত্যেকটা সংকেতগুলো তোমরা পড়বে।